আজকে আমরা তরলের দ্রাব্যতা সম্পর্কে পড়ব। দ্রাব্যতা কি জিনিস সেটাকে দেখি। দ্রাব্যতা মানে হচ্ছে কোনো জিনিসের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। মানে ধরো জলের সঙ্গে চিনি মেশানো হচ্ছে, সেই চিনিটা কতটা মিশবে, কি পরিমাণে মিশবে, এই যে ব্যাপার স্যাপারগুলো, এবং কি পরিমাণ জলের মধ্যে কতটা চিনি মেশালে সেটা সম্পূর্ণ গুলে যাবে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আমরা দ্রাব্যতার মাধ্যমে জানতে পারি। কোনো নির্দিষ্ট দ্রাবকে বিভিন্ন কঠিন দ্রাবের এই যে দ্রবীভূত হওয়া, দ্রাবক মানে কি, ধরো একটা শরবতের চিনি আর জলের শরবতে জলটা হলো দ্রাবক আর চিনিটা হলো দ্রাবক। তাহলে কোনো দ্রাবকে কোনো দ্রাবের দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, কিভাবে সেটা গুলবে, কতটা পরিমাণ গুলবে, সেটাকে আমরা দ্রাব্যতার মাধ্যমে প্রকাশ করি। ইংরেজিতে যাকে বলতে সলিউবিলিটি। ভালো করে বোঝো। কোন দ্রাবক, দ্রাবক কাকে বলে? উত্তর দাও। বেশি পরিমাণে থাকে সেটা দ্রাবক। হ্যাঁ, মানে যার মধ্যে গুলে যায় হ্যাঁ, সেটা হলো দ্রাবক, আর যেটা গুলে যায় সেটাকে বলছে দ্রাবক। তাহলে এই যে গুলে যাওয়ার ব্যাপারটা, এই গুলে যাওয়ার ঘটনাটাকে বলে দ্রবীভূত হওয়া। গুলে যাওয়া বা দ্রবীভূত হওয়া। তাহলে এই যে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কার? দ্রাবের। কিসের মধ্যে? ওই দ্রাবকের মধ্যে। এই ক্ষমতাটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? দ্রাব্যতা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে দ্রাব্যতা হলো দ্রাবকের মধ্যে দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, এই ক্ষমতাটা কিন্তু উল্লেখ করতে গেলে উষ্ণতাটা নির্দিষ্ট থাকতে হবে। যেমন ধরো, তোমাকে আমি যদি বলি এখনই যে দোকানে নিয়ে গেলাম, দিয়ে বলে তুই যতগুলো রসগোল্লা খেতে পারিস খাওয়াবো, এই মুহূর্তে দেখা গেলে কিছুক্ষণ আগেই সে চা মুড়ি ইত্যাদি খেয়ে বসেছিল, তার মানে তার পেট ভরে আছে। ওই অবস্থায় রসগোল্লা খেতে বললে সে দেখা যাবে 4টে কি 6টা খেতে পারলো। কিন্তু খুব খিদে লেগেছে, সারাদিন ধরে কিছু খায়নি, সে অবস্থায় তাকে যদি রসগোল্লা খেতে বলা হয়, তাহলে সে রসগোল্লা কম খাবে না বেশি খাবে? বেশি বেশি খাবে। তাহলে এটা অবস্থার উপর নির্ভর করছে। পেটে খিদের জ্বালা কি রকম আছে তার উপর নির্ভর করে যে সে কতটা খাবে কি না খাবে। তাহলে এই উষ্ণতাটাকে ওই পেটের খিদের জ্বালার মতো ভাবতে পারো। উষ্ণতা মানে জ্বালা, খিদের জ্বালার মতো। যে উষ্ণতার উপর ওই জন্য দ্রাব্যতাটা নির্ভর করে। আমি যদি উষ্ণতা বেশি করি, তাহলে পেটের খিদে যদি বেশি থাকে, তাহলে কি হবে? দ্রাব্যতার মান কি হবে? বাড়বে। বেশি পরিমাণে খাবো। তাহলে বেশি উষ্ণতায় বেশি পরিমাণ দ্রবীভূত হয়, কম উষ্ণতায় কম পরিমাণে দ্রবীভূত হবে। সেই জন্য দ্রাব্যতা প্রকাশ করার ক্ষেত্রে আমাদেরকে উষ্ণতাটা সবসময় উল্লেখ করতে হয়। তাই দ্রাব্যতার সংজ্ঞায় নির্দিষ্ট উষ্ণতা, এই কথাটা মাস্ট তোমাকে বলতেই হবে, না হলে বোঝা যাবে না তুমি ভরা পেটে খাচ্ছ না তুমি খালি পেটে খাচ্ছ, না তুমি কি অবস্থায় আছো, এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় কি বলবো? নির্দিষ্ট উষ্ণতায়, এই কথাটা লিখতেই হবে। 100 গ্রাম তরলে বা দ্রাবকে সর্বাধিক যত গ্রাম কঠিন পদার্থ মানে রসগোল্লা দ্রবীভূত হয়ে একটি স্থায়ী সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই সংখ্যাকে ওই তরল দ্রাবকে দ্রবীভূত কঠিন পদার্থের দ্রাব্যতা বলে। সংজ্ঞাটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রাব্যতার সংজ্ঞা দাও, এখানে 2 নম্বর দিয়ে দিতে পারে। তাহলে দ্রাব্যতার সংজ্ঞায় তোমাকে নির্দিষ্ট উষ্ণতার কথাটা লিখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের কথাটা লিখতে হবে। মানে দ্রাবক মানে কি, তোমার পেটটা, কারো যদি মানে খুব খিদে বেশি থাকে,
100 গ্রাম তরলে না 200 গ্রাম তরলে কার মধ্যে দ্রবীভূত করছি তার উপর নির্ভর করছে। একটা ছোট বাচ্চা খাচ্ছে না একটা বয়স্ক মানুষ খাচ্ছে না একটা ইয়াং ছেলে খাচ্ছে, সে দ্রাবকটার উপর নির্ভর করছে সে কতটা খাবে। আমি যদি বলি জাস্ট একটা কথাই, যে একটা মানুষ কতগুলো স্বাভাবিক অবস্থায় কতগুলো রসগোল্লা খেতে পারে, এবার আমি সেই মানুষটা একটা ছোট বাচ্চা ধরছি না একটা বয়স্ক মানুষ ধরছি না 30 40 50 বছরের মানুষ ধরছি, সেটা তো আমাকে বলতে হবে। মানুষ মানে তো সবাই, তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমাকে নির্দিষ্ট করে দিতে হবে। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হতে পারে সেই সংখ্যাটিকে ওই উষ্ণতায় তার দ্রাব্যতা বলা হয়। যেমন ধরলাম উষ্ণতা হলো T ডিগ্রি, জাস্ট একটা T ডিগ্রি, আর কিছু ভাবারই দরকার নাই। এবার এম গ্রাম দ্রাব্য, মানে এমটা হচ্ছে রসগোল্লা। কোথায় আছে এই রসগোল্লাটা, কে খেয়েছে? কে খেয়েছে বলেনি, কিন্তু বলেছে রসগোল্লাটা খেয়ে এন গ্রাম দ্রবণ তৈরি হয়েছে। তার মানে এন এর ভিতরে এই এমটা ঢুকে আছে। তাহলে এন যদি দ্রবণ হয়, ভালো করে বোঝো, আমরা জানি দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাব। আমি বললাম দ্রবণ হচ্ছে এন, এ দেখো এন গ্রাম দ্রবণ, আর দ্রাবক বললাম এম, তাহলে দ্রাবক কি হবে? এখানে কি এমন বসালে এই বাঁ দিকে এন তৈরি হবে? লক্ষ্য করে দেখো, এন মাইনাস এম বসাও, এন মাইনাস এম বসালে কি হচ্ছে? এ দেখো মাইনাস এম প্লাস এম কেটে দাও, এনই তো পড়ে থাকছে, তাই দ্রাবক হলো এন মাইনাস এম গ্রাম। এটা বোঝার চেষ্টা করো ভালো করে কি বলতে চাইলাম আমি। আমি বলছি T ডিগ্রি সেন্টিগ্রেডে এন গ্রাম দ্রবণ, তাহলে দ্রবণ হলো এন, দ্রাব হলো এম, তাহলে দ্রাবক কোনটা হবে? বলো দ্রাবক কোনটা হবে? n minus m. এন মাইনাস এম, এন মাইনাস এম, এটা হলো দ্রাবক। তাহলে এই দ্রাবকে এম গ্রাম দ্রবীভূত হয়েছে, তাহলে এন মাইনাস এম দ্রাবকে এম দ্রবীভূত হয়েছে। কিন্তু আমার দ্রাব্যতার সংজ্ঞায় আমাকে কততে নিয়ে আসতে হবে? 100 গ্রামে। তাহলে 1 গ্রামে কত দ্রাবীভূত হয়েছে? আমি আবার বলছি এটাকে অন্যভাবে, আচ্ছা দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাব, দ্রবণ হচ্ছে এন, দ্রাব হচ্ছে এম, তাহলে দ্রাবক কি হবে? আচ্ছা এখান থেকে আমি যদি দ্রাবক বলি, দ্রাবকটাকে ধরে রাখো, তাহলে দ্রাবক সমান দ্রবণ মাইনাস দ্রাব হবে। দ্রব থেকে দেখো, দ্রবণ থেকে দ্রাবকে বাদ দিয়ে দাও, তাহলে দ্রাবক পড়ে থাকবে না? চিনি জল থেকে চিনিকে বাদ দাও, তাহলে জল পড়ে থাকবে। তাহলে দ্রবণ যদি এন হয় তাহলে দ্রাবক হবে এন, তাহলে এন মাইনাস এম হচ্ছে দ্রাবক। তাহলে এম পরিমাণ দ্রাব এন মাইনাস এম দ্রাবকে দ্রবীভূত হয়েছে। এবার দ্রাব্যতার সংজ্ঞায় আমরা কি বের করি? 100 গ্রাম দ্রাবক, তাহলে আমরা কি দেখছি? এন মাইনাস এম দ্রাবকে
দ্রাব থাকে সমান এম। 1 গ্রাম দ্রাবকে দ্রাব থাকবে কত? এম বাই এন মাইনাস এম। এটাও গ্রাম, এটাও গ্রাম, তাহলে এম গ্রাম, নিচে এন মাইনাস এম গ্রাম। দেখ বুঝতে পারলি কিনা কি বলতাম? তাহলে 100 গ্রাম দ্রাবকে কে থাকবে? এম বাই এন মাইনাস এম ইন্টু 100। এই যে যে সংখ্যাটা পেলাম এটা কি বলছে? তার দ্রাব্যতা। 100 গ্রাম দ্রাবকে কতটা দ্রাব থাকে সেটা কি বলছে? কি তার দ্রাব্যতা। দেখ বুঝতে পারলি কিনা কি বলতে চাইলাম? 100 গ্রাম দ্রাবকে, ওটা কি বললাম ওই লাইনটা আর একবার বলে দিন তো। 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রাব থাকে তাকে বলছে দ্রাব্যতা। তাহলে দেখো এইটা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে গেলে মানে ম্যাক্সিমাম যতটা দ্রাব থাকবে আর কি, এম বাই এন মাইনাস এম ইন্টু 100। মাথায় ঢুকলো না ঢুকলো না? এত গ্রাম দ্রাবের প্রয়োজন। হ্যাঁ স্যার ঢুকলো। দ্রাব্যতা সমান সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভার বাই দ্রাবক ইন্টু 100। এই হচ্ছে তোমার দ্রাব্যতার সংজ্ঞা। এইখানে একটা প্রশ্ন কিভাবে দেয়, এইরকম একটা প্রশ্ন থাকে, ভেরি ইম্পর্টেন্ট, মানে ধরে নাও এই প্রশ্নটা এভাবে থাকবে। এটা এখানে দিয়েছে, অন্য দিতে পারে। 40 ডিগ্রি সেন্টিগ্রেড পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 60 বলতে কি বোঝায়? 2 নম্বরে প্রশ্ন থাকবে। এইটার বদলে অন্য কিছু থাকতে পারে। এটা বলতে বোঝায় এটাই যে 40 ডিগ্রি তাপমাত্রাতে 100 গ্রাম জলে সর্বাধিক, এই দ্রাব্যতা 60, তাহলে সর্বাধিক 60 গ্রাম দ্রবীভূত হতে পারে। 60 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হলে এটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। যেমন ধরো একটা মানুষের পেটে লেখা আছে 10, আর একটা বাচ্চা ছেলের পেটে লেখা আছে 5, দিয়ে যদি বললো যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই মানুষের পেটে 10 লেখা আছে, তার মানে কি? তার মানে হলো 40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওই মানুষটা সর্বাধিক 10টা রসগোল্লা খেতে পারবে, ও সম্পৃক্ত হবে। যে বাচ্চাটার পেটে লেখা আছে 5, তার মানে হলো ধরো বললাম 25 ডিগ্রি তাপমাত্রায় বাচ্চাটার পেটে লেখা আছে 5, তার মানে 25 ডিগ্রি তাপমাত্রায় বাচ্চাটা সব থেকে বেশি 5টা রসগোল্লা খেয়ে সম্পৃক্ত হতে পারবে। বুঝে গেল? তাহলে দ্রাব্যতা হচ্ছে তার সর্বাধিক দ্রবীভূত হওয়ার ক্ষমতা। তাহলে 40 ডিগ্রিতে তার দ্রাব্যতা 60 লেখা আছে, মনে হলো 40 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম জলে সর্বাধিক 60 গ্রাম দ্রাব্য দ্রবীভূত হতে পারে, দিয়ে কি তৈরি করবে? সম্পৃক্ত দ্রবণ। স্যার ওইখানে যে 40 ডিগ্রি সেলসিয়াস, ওইখানে যে 50 থেকে, তাও ওই উত্তরেও 50 ডিগ্রি সেলসিয়াস হবে, তাই তো? লিখতে হবে, তোমাকে যা টেম্পারেচার দেবে তোমাকে সেটাই লিখতে হবে। টেম্পারেচার যেটা দেবে সেটাই লিখতে হবে। 40 দিলে 40, 50 দিলে 50, 30 দিলে 30, তার মানে ওই নির্দিষ্ট তাপমাত্রায়। যেমন ধরো এটা 40-এ 60 আছে, তাহলে এইখানে 40টা বেড়ে যদি তোমার 50 হয়ে যায়, তাহলে এটা 60টা বেড়েও তোমার 70 হয়ে যেতে পারে, 65 হয়ে যেতে পারে, 80 হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। কারণ তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে। কারণ তোমার যত খিদে, তোমার পেটে খিদের জ্বালা হবে তত তুমি বেশি খাবা, তাই না? ওই পেটের খিদেটাকে তাপমাত্রা ভাবতে পারো। বুঝতে পারলাম কি বলছি? হ্যাঁ স্যার বুঝাতে পারলাম। হ্যাঁ, যার যত খিদে সে তত বেশি খাবে। তাহলে তাপমাত্রাটাকে তুমি পেটের খিদে হিসেবে ভাবতে পারো। কারো যদি খিদে বেশি থাকে সে বেশি খাবে, অর্থাৎ বেশি তাপমাত্রায় দ্রাব্যতাও বেশি হবে। বেশ,
এবার আমরা কি দেখছিলাম, কঠিনের দ্রাব্যতা। এবার এই যে দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখব। দ্রাবের প্রকৃতি, উষ্ণতা আর চাপ। মানে আমি কতগুলো রসগোল্লা খাবো, সাউন্ড একটু মিউট কর। হ্যাঁ, আমি কতগুলো রসগোল্লা খাবো কি কি বিষয়ের উপর নির্ভর করবে। ধরো আমার খিদে আছে, অথচ আমার পেটে প্রবলেম চলছে। অন্য সময় হলে আমি 10টা রসগোল্লা খেয়ে নিতে পারবো, কিন্তু আমার খিদে থাকা সত্ত্বেও পেটে প্রবলেম আছে, তাহলে আমি কি খেতে পারবো? পারবো না। আচ্ছা, তাহলে এটা একটা কন্ডিশনের উপর নির্ভর করছে। দেখা গেল আমার প্রচন্ড খিদে আছে, আমি 10টা রসগোল্লা খেতে পারবো, অথচ দেখা গেলো দোকানে আর 4টে রসগোল্লা পড়ে আছে। তাহলে দোকানে কতগুলো রসগোল্লা পড়ে আছে তার উপরও নির্ভর করছে। আবার কি, আমি রসগোল্লা কিনে খেতে গেলে আমাকে টাকা দিতে হবে, দেখা গেলো আমার পকেটে টাকা নাই, তাহলে টাকার উপরও নির্ভর করছে। আচ্ছা, আমার রসগোল্লা খাবার খাবো কিন্তু আমার ট্রেন ঢুকছে, তার মানে আমার সময় নাই, আমার তাড়া আছে, চাপ আছে, আমাকে ট্রেন ধরার চাপ আছে। তাহলে আমি কতটা খেতে পারবো না খেতে পারবো অনেক কিছুর উপর নির্ভর করছে। ঠিক সেরকম দ্রাব্যতাটাও অনেক কিছুর উপর নির্ভর করছে, সে দ্রাবের প্রকৃতি। আবার ধরো এই যে দ্রাবের প্রকৃতি মানে কি, আমি 10টা রসগোল্লা, আমার খুব খিদে লেগেছে, দোকানে রসগোল্লা মেলা আছে, আমার পকেটেও টাকা আছে, কিন্তু দেখা গেল প্রথমে 4টে রসগোল্লা দিল, আমি 10টা খেতে পারি। 4টে রসগোল্লা দেখা গেল রসগোল্লা প্রচন্ড টক, রসগোল্লা দিয়ে মানে একটা গন্ধ আসছে, তাহলে সে রসগোল্লার প্রকৃতির উপরও নির্ভর করছে। রসগোল্লাটা কি রকম, খেতে যদি ভালো না হয় তাহলে আমি খাবো কি করে, তাই না? তাহলে বিভিন্ন কিছু জিনিসের উপর নির্ভর করে। ঠিক সেরকম দ্রাব্যতাটাও দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করবে, উষ্ণতার উপর এবং চাপের উপর। দেখা যাক কি কি। 1 নম্বর পয়েন্ট, সাধারণত আয়নীয় দ্রাবকে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এই যেমন NaCl, KCl আয়নীয় দ্রাবক কেন? কারণ এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা ভেঙে যায় কোথায় না, ধ্রুবীয় দ্রাবক, মানে যে দ্রাবক নিজে প্লাস মাইনাস থাকে। ধ্রুবীয় দ্রাবক কাকে বলছে? যার নিজে প্লাস মাইনাস থাকে, যার মধ্যে প্লাস মাইনাসের মধ্যে এই ধরনের দ্রাব দিলে তবেই সে ভাঙবে। এই দ্রাবকে এই দ্রাব যখন দেবো একই নেচারের, যে নিজে প্লাস মাইনাস, সে এরাও প্লাস মাইনাস, একে ভাঙবে তবেই কিন্তু ভাঙবে। ধ্রুবীয় দ্রাবক মানে যাদের মধ্যে প্লাস মাইনাস থাকে, সেম সেম হবে তবে সে ভাঙবে। তাহলে কি বলতে চাইছে, যে রসগোল্লা খাবে তাকে, যার ভালো লাগবে একই ধরনের তবেই তো সে খাবে। আমি যদি রসগোল্লা আমি যে খাই না তাকে দিই, সে তো খেতে পারবে না। একটা রোবটকে রসগোল্লা দিলাম, সে রসগোল্লার স্বাদই বোঝে না, সে রোবট রসগোল্লা খাবে না। তো রসগোল্লা খাবে কি, একমাত্র যে রসগোল্লার স্বাদটা বোঝে। তাহলে এ হচ্ছে সে মানুষটা যে খাবে, তাহলে সে খাবে, যে খাবে তার মধ্যে প্লাস মাইনাস আছে, রসগোল্লার মধ্যে প্লাস মাইনাস আছে। তার মানে একে একে যদি রসগোল্লা দেওয়া হয় তবে সে রসগোল্লার স্বাদ বুঝবে, তবে সে খাবে। সেই জন্য বলছে যে দ্রাব যদি আয়নীয় হয় এবং দ্রাবক যদি ধ্রুবীয় হয় তবেই সে সেখানে দ্রবীভূত হবে। সেম সেম, লাইক ডিজার্ভ লাইক, কথাটা মনে রাখবা। যে যেরকম সে সেরকমই পছন্দ করে। গরু ঘাস খাবে, মানুষ রসগোল্লা খাবে, এটাই স্বাভাবিক। সেই জন্য দ্রাব যদি আয়নীয় হয় আর দ্রাবক যদি ধ্রুবীয় হয় তবেই কিন্তু তার মধ্যে দ্রবীভূত হবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, তাহলে যে আয়নীয় হবে না, তাহলে যে আয়নীয় হবে না সে ধ্রুবীয় দ্রাবকে যাবে না, সে তখন অআয়নীয় হলে অধ্রুবীয়। দেখো, আয়নীয় দ্রাব এরা যাবে কোথায়, সেম সেম হচ্ছে ধ্রুবীয় দ্রাবক। কেন? এই আয়নীয় দ্রাব প্লাস মাইনাস করে, ধ্রুবীয় দ্রাব প্লাস মাইনাস আছে। তাহলে যদি এবার অআয়নীয় হয়,
মানে যারা আয়ন তৈরি করে না সে কোথায় যাবে, সে অধ্রুবীয়তে যাবে, সেম সেম যাবে। অআয়নীয় দ্রাবকগুলি অআয়নীয় দ্রাবকে বা অধ্রুবীয় দ্রাবকে যাবে। আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি এরা আয়নীয় নয়, এরা প্লাস মাইনাস তৈরি করে না, সেই জন্য এরা কোথায় দ্রবীভূত হবে, যেটা অধ্রুবীয়, এটা হচ্ছে কার্বন ডাইসালফাইড, এটা হলো বেনজিন, এর নাম হলো বেনজিন, এতে দ্রবীভূত হবে। এটাকে লাইক দিতে কথাটা এখানে দিয়ে দিয়েছে, আমি খেয়াল করিনি। যেটা যেরকম সেটা সেখানেই দ্রবীভূত হয়। খুবই সহজ ব্যাপার। এখানে একটা জিনিস মনে রাখবা, যে যে দ্রবীভূত হবে দ্রাব, সে যদি আয়নীয় হয়, সে যদি প্লাস মাইনাস তৈরি করে, তাহলে সে কোন দ্রাবকে দ্রবীভূত হবে, সে কেবলমাত্র সেই দ্রাবকেই দ্রবীভূত হবে যার নিজের মধ্যে প্লাস মাইনাস থাকবে। আর যে দ্রাব আয়ন তৈরি করে না সে কোথায় দ্রবীভূত হবে, সে এমন জায়গায় দ্রবীভূত হবে যে নিজে আয়ন তৈরি করে না। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করছে। 2 নম্বর, উষ্ণতার প্রভাব। উষ্ণতার সঙ্গে কি ব্যাপার, ওই যে বললাম, যত পেটে খিদে বেশি তত তুমি খাবা বেশি, ঠিক সেরকম যত উষ্ণতা বৃদ্ধি তত দ্রাব্যতা বৃদ্ধি। খুব সহজ সম্পর্ক। উষ্ণতা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এইরকম এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে উষ্ণতা, আর দ্রাব্যতার যে লেখচিত্রটা এটা হচ্ছে উষ্ণতা, আর এটা হলো দ্রাব্যতা। যত উষ্ণতা এইদিকে বাড়বে দ্রাব্যতা তত এই দেখো ওপর দিকে বাড়ছে। মানে কি, মানে দ্রাব্যতা বাড়ছে, এইদিকে যত তুমি টেম্পারেচার এইদিকে যাবা তত টেম্পারেচার তোমার উপর দিকে হাই হবে, এমনি করে। মানে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়বে, ওই জন্য গ্রাফটা এরকম ভাবে দেখানো হয়েছে। এবং পরপর দেখলে বুঝতে পারা যাবে। ব্যতিক্রম দৃষ্টান্ত আছে কিছু কিছু, আমরা দেখবো। প্রথম কথা হচ্ছে, সাধারণত যেটা নর্মাল কন্ডিশন, যে খিদে বাড়লে যেমন খাবার বেশি খায়, অনেক সময় নাও খেতে পারে, খিদে বেড়েছে অথবা দেখা গেলো তার প্রচন্ড টয়লেট হয়েছে, তাহলে সে কি করে খাবে, কন্ডিশনের উপর নির্ভর করছে। সেই ব্যতিক্রমগুলো আমাদের মাথায় রাখতে হবে। সাধারণ অবস্থায় তরলের ক্ষেত্রে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতা যদি বাড়বে দ্রাব্যতাও তত বাড়বে। যেমন KNO3, এটা গেলে নাইটার বা সল্ট পিটারও বলা হয়। KNO3 এর নাম হলো নাইটার বলা হয় এটাকে, বা আর একটা নাম আছে সল্ট পিটার। দু নম্বর, কতগুলো কঠিন পদার্থ আছে যাদের তরলের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। ওই যে বললাম যে খিদে আছে অথচ টয়লেট হয়েছে, এরকম সিচুয়েশন। আচ্ছা, দ্রাব্যতাটা হ্রাস পাবে, এটা ব্যতিক্রম। দ্রাব্যতা কমবে যদি উষ্ণতা বাড়ানো হয়। যেমন কলিচুন, ক্যালসিয়াম সালফেট, অনার্দ্র কপার সালফেট, লিথিয়াম সালফেট ইত্যাদি, এটা মনে রাখতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, যে সাধারণত মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যত বেশি খিদে তত সে খাবে বেশি, অর্থাৎ যত টেম্পারেচার বাড়াবো তত উষ্ণতা দ্রাব্যতা বাড়বে। কিন্তু কিছু কিছু পদার্থ এমনও আছে যাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। যেমন কলিচুন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, কপার সালফেট, অনার্দ্র কপার সালফেট, লিথিয়াম সালফেট ইত্যাদি, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ধরো এমন কেউ আছে যার খিদেই লাগে না। যদি এমন কেউ কেউ থাকে, এক একজন থাকে না যে কিছু খেতেই পারে না, সে খিদে পেটেই থাকুক আর না খেয়ে থাকুক, তাদের খিদেই লাগে না, তাহলে তাদের ক্ষেত্রে উষ্ণতা দিই বা খিদে পেটেই থাকুক বা যা পেটে থাকুক, সে খাবেই না।
তাহলে ঠিক সেরকম কিছু কঠিন পদার্থ আছে যাদের দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তনে বৃদ্ধি বা হ্রাস পায় না, কোনো ব্যাপারই না। রোবট জাতীয় আর কি, রোবটের কোনো খিদে লাগে না, কোনো মেশিনের খিদে লাগে না। একটা মোটর সাইকেলকে যদি তুমি রসগোল্লা খাওয়াতে যাও, সে সারাদিন চালানোর পরেও যদি বলি 10টা রসগোল্লা খা, সে তো খাবে না, কারণ সে তো ওটা খাই না। ঠিক সেরকম এমন কিছু কঠিন পদার্থ আছে যাদের তাপমাত্রার সঙ্গে দ্রাব্যতার কোনো হ্রাস বা বৃদ্ধি ঘটে না। তাদের উদাহরণ গ্লোবাল সল্ট, Na2SO4 10H2O, এটা মনে রাখতে হবে। এদের দেখা গেছে যে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত এর দ্রাব্যতা ক্রমশ বাড়তে থাকে। আচ্ছা, এতদূর পর্যন্ত বাড়তে থাকে। এরপরে 32.4-এর পরে যদি আমি বাড়াতে থাকি, তাহলে এর দ্রাব্যতা ক্রমশ কমতে থাকে। তখন ক্ষেত্রে আবার কমতে থাকে, মানে এর বৃদ্ধি বা হ্রাসটা নিয়মিত নয়, কখনো বাড়ছে কখনো কমছে। আচ্ছা, এটা এটা আলাদা ব্যাপার হলো, মানে বাড়া কমা লেগে আছে। 32.4 পর্যন্ত খিদেটা বাড়ছে, কিন্তু 32.4 পড়ে গেলে আবার খিদেটা কমছে, মানে এটা নিয়মিত নয়, রেগুলার নয়। মানে গ্লোবাল সল্ট হচ্ছে কেউ একজন কোনোদিন একটা ভোজ বাড়িতে খেতে গিয়েছে, 10টা রসগোল্লা খেলো, দুদিন পর আবার একটা ভোজ বাড়িতে খেতে গিয়ে দেখা গেল যে না, খেতে পারলো না, মাত্র দুটো খেলো। তাহলে বেশি খাচ্ছে কখন? যখন 32.4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা, তখন সে বেশি খেতে পারবে। দেখা গেল সেই দিন দুপুরবেলায় নিমন্ত্রণ, প্রচন্ড গরম, 40 ডিগ্রি তাপমাত্রা হিট, অত গরমে সে কিন্তু রসগোল্লাটা খেতে পারলো না, কমে গেল। সেরকম একটা পদার্থ হচ্ছে গ্লোবাল সল্ট, যে ও কটা খাবে কিছু বলার নাই। টেম্পারেচারের হ্রাস বৃদ্ধির উপর 32.4 পর্যন্ত যদি হয়, তাহলে তার দ্রাব্যতা বাড়বে ক্রমশ, 1 থেকে 32 পর্যন্ত বাড়বে, আর 32.4-এর পর আবার কমবে। তার মানে এদের বৃদ্ধি বা হ্রাসটা নিয়মিত নয়। হ্রাস পাচ্ছে এদের ক্ষেত্রে কলিচুন, কপার সালফেট ইত্যাদি। আর যাদের হ্রাস বা বৃদ্ধিটা নিয়মিত নয়, যেমন হচ্ছে গ্লোবাল সল্ট, 32.4 পর্যন্ত বাড়বে, তারপরে যদি তাপমাত্রা বাড়ে তাহলে কমতে থাকবে। এই ধরনের একটা উদাহরণ মনে রাখতে হবে, গ্লোবাল সল্ট। আবার বলছে কিছু কিছু পদার্থ আছে যাদের তুমি যতই উষ্ণতা বাড়াতে থাকো না কেন, দ্রাব্যতা খুব একটা যে বাড়ে তা কিন্তু নয়, মোটামুটি একই থাকে, কনস্ট্যান্ট থাকে। যেমন NaCl, এই যে বিভিন্ন পদার্থ নিয়ে যে বিভিন্ন গ্রাফ করা হয়েছে, তাহলে আলাদা আলাদা উদাহরণ এখানে কয়েকটা মনে রাখতে হবে। প্রথম ক্ষেত্রে একটা উদাহরণ, এগুলোর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, নাইট্রার, সোডিয়াম নাইট্রেট। উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে, কলিচুন। আচ্ছা, উষ্ণতার সঙ্গে দ্রাব্যতার নিয়মিত হ্রাস বৃদ্ধি নাই, যেমন গ্লোবাল লবণ। আচ্ছা, আর একটা হচ্ছে সাধারণ লবণ, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এর দ্রাব্যতা খুব একটা বাড়ে না, মোটামুটি একই রকম থেকে যায়, সেটা হচ্ছে NaCl। চারটে আলাদা আলাদা উদাহরণ, সামান্য বাড়ে, একটু মনে রাখতে হবে। এবার এই যে দ্রাব্যতা বাড়া কমা, এইটা পরিমাপ করার জন্য আমরা একটা গ্রাফ আঁকি বা লেখচিত্র অঙ্কন করি, তাকে বলা হয় দ্রাব্যতা লেখ। কিভাবে পাই? এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কাকে নেব? উষ্ণতাকে নেব, টেম্পারেচার। এক্স, এটা এটা অনেক সময় দেয় প্রশ্নে যে দ্রাব্যতা লেখ কাকে বলে, তখন বলতে হবে এক্স অক্ষ বরাবর উষ্ণতা, আর ওয়াই অক্ষ, দ্রাব্যতাটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতাকে নিয়ে আমরা যে ছক কাগজে যে লেখচিত্র অঙ্কন করি, যে লেখচিত্র পাওয়া যায় তাকে বলা হয় দ্রাব্যতা লেখ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবসময় আছে। তাহলে কি বললাম, কি বলতে হবে? যদি বলে দ্রাব্যতা লেখ কাকে বলে, তাহলে উত্তরটা কি হবে? এক্স অক্ষ বরাবর উষ্ণতা এবং ওয়াই অক্ষ বরাবর দ্রাব্যতা নিয়ে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় দ্রাব্যতা লেখ।
এখানে একটা পয়েন্ট বাদ গিয়েছে, যে নর্মালি খিদে বাড়লে খাবার পরিমাণটা বাড়ে, এটা সচরাচর কথা। কিন্তু যদি উল্টো হয়, যে খিদে বাড়লে সে তার খাওয়া কমে যায়, যে তাপমাত্রায় হয় এই ঘটনাটা, সেই উল্টো ঘটনাটাকে বলা হয় ট্রানজিশন টেম্পারেচার। এই যে বৈপরীত্য যেটা লক্ষ্য করা যায়, যে তাপমাত্রায় এটা ঘটে, যে তাপমাত্রা বেড়েছে, খিদের পরিমাণ বাড়ার কথা, খাবার পরিমাণ বাড়ার কথা, অথচ সেটা না বেড়ে কমে গেল, সেটাকে বলছে ট্রানজিশন টেম্পারেচার বা বৈপরীত্য উষ্ণতা। ঠিক আছে, তাহলে আমরা দ্রাব্যতা লেখ কাকে বলে জানলাম। কার কোনো প্রশ্ন আছে? এখন পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, এখানে এই কটা কিন্তু মনে রাখতে হবে, 1 2 3 4 সব মনে রাখতে হবে। স্যার বল। স্যার ওই যে গ্রাফটা, ওই স্যার ওইটা মানে ডান দিকে গেলে ওই উপরের দিকে যাবে, তো ওই গ্রাফটা যেটা দেখাচ্ছেন স্যার বাম দিকে, এটা হ্যাঁ হ্যাঁ, মানে স্যার ডান- যত আমি ডান দিকে বাড়াবো ওইটা তত উপর দিকে যাবে। হ্যাঁ, কেন যাবে উপর দিকে? কারণ ডান দিকে বাড়ানো মানে কি বাড়ছে? খিদে বাড়ছে। খিদে বাড়ছে, তাহলে খাওয়াটা উপর দিকে বাড়বে, হলো তো? এটা নর্মাল। কিন্তু এইখানে দেখো, এইটা হলো কলিচুন। কলিচুনে কি দেখা যাচ্ছে? উল্টো চিত্র। যত ডান দিকে যাচ্ছে গ্রাফটা উপরে না গিয়ে কি হলো? আরো নিচের দিকে এলো। হ্যাঁ, তাহলে কেন নিচের দিকে হলো? তাহলে এই ক্ষেত্রে নিশ্চয়ই উল্টো কেস। তাহলে কলিচুনের ক্ষেত্রে কি হয়? তাপমাত্রা বাড়লে কি হয়? খিদে কমে। খিদে কমবে, তাহলে উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমবে। কমে। এই দেখো, এখানে এখানে আমরা দেখলাম, এই যে আছে, এই যে কলিচুন, উষ্ণতা বাড়লে দ্রাব্যতা কমে যায়। এটা বিশেষভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা মনে রাখতে হবে। এক্ষেত্রে উল্টো কেস, কলিচুন। বেশ, এবার আমরা বিভিন্ন রকমের প্রভাব দেখছিলাম, যে দ্রাব্যতার উপর একটু আগে দেখলাম দ্রাবকের প্রকৃতি, এবার দেখলাম উষ্ণতার ব্যাপারটা, দেখলাম চাপের ব্যাপারটা কি দেখবো। বলছে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর চাপের খুব একটা প্রভাব নাই। কারণ কঠিন পদার্থ ইনকম্প্রেসিবল, মানে একে চাপ দিয়ে একে সংনমিত করা যায় না। মানে ধরো আমি 10টা রসগোল্লা খেতে পারি, এবার আমার মাথার সামনে আমার হেডমাস্টার দাঁড়িয়ে আছে, তাহলে আমার যদি পেটে খিদে থাকে আর আমি যদি 10টা রসগোল্লা খেতে পারি, তাহলে আমার কাছে মাথার সামনে যদি হেডমাস্টার দাঁড়িয়ে থাকে, তাহলে আমার চাপের কোনো ব্যাপারই না। খিদে লেগেছে, খেয়ে নাও, মিটা গেল ঝামেলা, এরকম ব্যাপার আর কি। কারণ কি? কারণ আমি চাপই নিই না, কঠিন পদার্থ। আমি যদি কঠিন পদার্থ হই, তাহলে আমার উপর চাপের প্রভাব পড়বে না, কারণ আমি চাপে আমি নুঙি না, অসংনম্য, আমাকে নোঙানো যায় না, আমি যদি কঠিন পদার্থ হয়। তাই কঠিন পদার্থের ক্ষেত্রে চাপের প্রভাব নেই দ্রাব্যতার ক্ষেত্রে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা প্রকৃতি দেখলাম, উষ্ণতা দেখলাম, কিন্তু চাপের কোনো প্রভাব নেই। বেশ, ওটা মনে রাখবো। এরপর দেখো, এই যে দ্রাব্যতা লেখো, তাহলে দ্রাব্যতা লেখো কাকে বললাম? দেবজ্যোতি বল। দ্রাব্যতা লেখা হচ্ছে উষ্ণ দেখেই বল। সে যখন আমরা ডান দিক বরাবর যাই তখন সেটা উপর দ্রাব্যতা যেটা এই গ্রাফে আছে সেটা যে উপর দিকে দ্রাব্যতা উঠেছে। লেখো হচ্ছে একটা গ্রাফ, একটা গ্রাফ। ওই গ্রাফে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর কাকে কি নিয়েছি সেটাকে বল। স্যার বলবো? এটা এক্স অক্ষ বরাবর, বলুক, চেষ্টা করুক, তারপর দেখছি। এক্স অক্ষ বরাবর উষ্ণতা আর ওয়াই অক্ষ বরাবর কঠিন পদার্থের দ্রাব্যতাকে। হ্যাঁ, দিয়ে ওটাকে নিয়ে যে গ্রাফ আমরা আঁকি তাকে বলছে দ্রাব্যতা লেখো বা দ্রাব্যতা লেখ। হ্যাঁ স্যার। অনেক অনেক রকম ভাবে উচ্চারণ করে। এই দ্রাব্যতা লেখো বা দ্রাব্যতা লেখের উপযোগিতাটা কি, এর কার্যকারিতা কি? 1 নম্বর, এটা অনেক সময় পরীক্ষায় দেয়, যে দ্রাব্যতা লেখো বলতে কি বোঝায়, ইহার ব্যবহার কি বা ইহার উপযোগিতা কি, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে।
এক নম্বর পয়েন্ট। তাহলে কোনো নির্দিষ্ট উষ্ণতায় তরলে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা লেখ থেকে আমরা তার দ্রাব্যতাটা নির্ণয় করতে পারি। এই যে ধরো গ্রাফ থেকে কার কতটা দ্রাব্যতা, এখানে তো বিভিন্ন পয়েন্ট দেওয়া আছে, 20, 40, 60, 80, 100। হ্যাঁ, তাহলে কোন উষ্ণতায় কত তার দ্রাব্যতা, সে ভ্যালুটা আমরা জানতে পারি গ্রাফ থেকে। তাহলে এক কথায় বলতে গেলে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতাটা এই গ্রাফ থেকে জানতে পারি। 2 নম্বর কি জানতে পারি, যে টেম্পারেচার চেঞ্জ হলে, উষ্ণতাকে পাল্টে পাল্টে দিলে দ্রাব্যতাটা কিরকম ভাবে পাল্টে পাল্টে যায় সেটা জানতে পারি। তাহলে 1 নম্বর পয়েন্টে হচ্ছে আমরা তার দ্রাব্যতা জানতে পারি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে টেম্পারেচার পাল্টে গেলে দ্রাব্যতাটা কিভাবে পাল্টায় সেটা জানতে পারি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে একই টেম্পারেচার, ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি খাবার লবণের দ্রাব্যতা কত, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে। একই টেম্পারেচারে বিভিন্ন পদার্থের দ্রাব্যতা কত কত হয় সেটাও আমরা জানতে পারি আলাদা আলাদা পদার্থের। তাহলে কি কি বললাম, এই গ্রাফ থেকে যে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা জানতে পারি। 2 নম্বর, তাপমাত্রা পাল্টে গেলে দ্রাব্যতা কিভাবে পাল্টে যায় সেটা জানতে পারি। 3 নম্বর, একই তাপমাত্রা আলাদা আলাদা পদার্থ সেটা জানতে পারি। যেমন একটা মিষ্টির দোকানে ভ্যারাইটিস মিষ্টি সাজানো থাকে, তাহলে সেই মিষ্টির ওই বাক্স দেখে আমি কি কি জানতে পারি। প্রথমেই আমি কি জানবো, যে ওখানে কত রকমের মিষ্টি পাওয়া যায় সেটা আমরা জানতে পারবো। আচ্ছা, প্রত্যেকটা মিষ্টিতে দাম লেখা থাকে, দামের একটা করে স্টিকার দেওয়া থাকে, কোন মিষ্টির কতটা দাম সেটা জানতে পারবো। কোন মিষ্টিটা শুকনো মিষ্টি, কোনটা রসালো মিষ্টি দেখলেই আমরা বুঝতে পারবো আলাদা আলাদা। আচ্ছা, 2 রকমের মিষ্টি, সাদা মিষ্টির দাম বেশি না কালো মিষ্টির দাম বেশি, তাদের তুলনা করতে পারবো, এরকম ভাবে তুলনা করতে পারবো। ঠিক সেরকম ভাবে এখানেও তাই, যে একই তাপমাত্রায় এই পদার্থের দ্রাব্যতা কতটা, ওই পদার্থের দ্রাব্যতাটা কতটা সেটা আমরা জানতে পারবো। তারপরে কোন দ্রবণকে শীতল করলে কি পরিমাণ দ্রাব্য কেলাসিত হবে তা জানা যায়। এই ব্যাপারটা পরে আছে যদিও, যে কেলাসিত হওয়া কি জিনিস, মানে কি পরিমাণ ওখান থেকে পদার্থ বেরিয়ে আসবে সেটা আমরা জানতে পারবো। যে কোনো জিনিস থেকে পদার্থ ওই বেরিয়ে আসা যায়, সম্পৃক্ত অতিপৃক্ত ব্যাপার আছে, একটু পরে পড়লেই বুঝতে পারবা। তারপরে একটা পয়েন্ট আছে, দুটো আলাদা আলাদা পদার্থের মিশ্রণ, তাদের যদি টেম্পারেচার কমায় কোনটা আগে দ্রবণ থেকে বেরিয়ে আসবে সেটা আমরা জানতে পারবো। মানে 2 রকমের মিষ্টি আছে, কোন মিষ্টিটা আগে শেষ হবে দেখি বুঝতে পারবো, কার সেল বেশি, এখানকার মানুষ কোন মিষ্টিটা বেশি খায়, যেমন দেখি বুঝতে পারবো। ঠিক সেরকম, যে দুটো পদার্থের উষ্ণতা কমালে কোন পদার্থটা আগে দ্রবণ থেকে বেরিয়ে আসবে সেটা আমরা জানতে পারবো। এগুলো এতগুলো হচ্ছে উপযোগিতা, দ্রাব্যতা লেখার মাধ্যমে আমরা এতগুলো জিনিস জানতে পারি। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এবার এখানে দিয়েছে বিভিন্ন তালিকা দিয়েছে, দেখো 0 ডিগ্রিতে KNO3 দ্রাব্যতা 12, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 28.4, গ্লোবাল লবণের হচ্ছে 5, NaCl এর 35.5। এগুলো কি করে জানছি না, দ্রাব্যতা লেখার সাহায্যে দেখো আলাদা আলাদা তাপমাত্রায় আলাদা আলাদা করে এদের দ্রাব্যতার ভ্যালু। এইখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চিন থাকে, যে দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করার প্রয়োজন হয় কেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা প্রায় পরীক্ষায় পড়ে থাকে। কারণ হচ্ছে দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে, আলাদা আলাদা উষ্ণতায় দেখো আলাদা আলাদা দ্রাব্যতা। দেখো KNO3 0তে দ্রাব্যতা 12, KNO3 20 ডিগ্রিতে দ্রাব্যতা 32। তাহলে এবার উষ্ণতা যদি 40 হয়, দ্রাব্যতা হয়ে যাবে 64। তাহলে আমি কোনটাকে ধরবো, 12 ধরবো, 32 ধরবো, 64 ধরবো, না 110 ধরবো? এটা কার উপর নির্ভর করছে, উষ্ণতার উপর। আমি কোন উষ্ণতায় এই দ্রাব্যতাটা পরিমাপ করছি তার উপর এটার ভ্যালুটা নির্ভর করছে।
তাহলে উষ্ণতা আলাদা হলে কি হবে, দ্রাব্যতাও আলাদা হবে। এই কারণেই তোমার দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা উল্লেখ করতে হয়, কারণ আলাদা আলাদা উষ্ণতা, আলাদা আলাদা দ্রাব্যতা। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেই কারণেই ওটার সঙ্গে ওটা নির্ভর করে। নেক্সট, এবার আমরা এতক্ষণ কঠিনের দ্রাব্যতা পড়ছিলাম, এবার তরলে গ্যাসের দ্রাব্যতা। তরলে গ্যাসের দ্রাব্যতা যেমন ধরো এই যে কোকা কোলা, সোডা ওয়াটার, লিমকা, এই যে জিনিসগুলো যখন খাওয়া হয় এতে কি থাকে বলো দেখি? তরলের মধ্যে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত অবস্থায় থাকে। সোডা ওয়াটার বলা হয় এগুলোকে। এগুলো তাদেরকে দ্রবীভূত করে রাখা হয় চাপ দিয়ে। তাহলে তরলের মধ্যে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতা কিভাবে দেখা যায়? প্রায় সমস্ত গ্যাসীয় পদার্থ, যেমন ধরো জল, অ্যালকোহল, বেনজিন, এইগুলোতে কম বেশি দ্রবীভূত হয়। যে কোনো গ্যাস জলের মধ্যে দ্রবীভূত হতে পারে, অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হতে পারে, বেনজিনে দ্রবীভূত হতে পারে। যেমন এই যে ধরো জলাশয়, পুকুরে মাছ, নদীতে মাছ কি করে থাকে? মাছ তো জলের তলায় থাকে, তাহলে জলের তলায় মাছের শ্বাসকার্যের জন্য তো অক্সিজেন লাগবে, কিন্তু সে তো আছে জলের তলায়, সে অক্সিজেন কোথা থেকে পাচ্ছে? তার তো নাকে মুখে জল ঢুকে মরে যাওয়ার কথা একটা মাছের। বা যারা জলে, যে সমস্ত জলচর প্রাণী আছে তারা তো জলে বেঁচে থাকারই কথা নয়, কারণ তাদেরও তো অক্সিজেন লাগে। তবে অক্সিজেন কোথা থেকে পাচ্ছে? কারণ সেই জলের মধ্যেও অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। সেই জন্য সেই দ্রবীভূত অক্সিজেন থেকে তারা শ্বাস প্রশ্বাস চালায়। তার মানে ওই তরলের মধ্যে তাহলে গ্যাস দ্রবীভূত অবস্থায় আছে। কি বলছে? জলাশয়ের জলে বায়ুমণ্ডলের অক্সিজেন দ্রবীভূত থাকায় জলচর প্রাণীরা শ্বাসকার্য সম্পন্ন করে। তাহলে দেখতে পাচ্ছ জলের মধ্যে গ্যাস আছে, আছে কি নেই? তাহলে জলের মধ্যে গ্যাস আছে। আচ্ছা। একটা উদাহরণ হিসেবে ধরো, তুমি কোনো একটা মাছ ঠান্ডা জলের মধ্যে তুমি রেখে দাও, এমনি নর্মাল ওয়াটার, সেই মাছটা বেঁচে থাকবে। কিন্তু দেখা গেলো সেই জলটাকে তুমি যদি গরম জলে, জলটাকে ফুটিয়ে জলটার মধ্যে যত দ্রবীভূত অক্সিজেন আছে সব বের করে দাও, গ্যাসটা বের করে দাও, দিয়ে গরম জলটাকে ঠান্ডা করে তার মধ্যে তুমি মাছ ডুবিয়ে দাও, সে মাছ কিন্তু আর জলের তলায় থাকতে পারবে না। কারণ তার মধ্যে যে সমস্ত গ্যাস বা অক্সিজেন ছিল সেগুলো কি করা হয়েছে, সব বের করে দেওয়া হয়েছে। তখন সে আর শ্বাসকার্য চালাতে পারে না। বেশ। আবার জলে নিমজ্জিত উদ্ভিদ সমূহ জলে দ্রবীভূত বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তাদের খাদ্য উৎপাদন করে। একই রকম ব্যাপার। সমুদ্রের তলায় দেখবো প্রচুর গাছ গাছালি থাকে, জলের তলাতেও প্রচুর গাছ গাছালি থাকে, শ্যাওলা জাতীয় গাছ থাকে। তাহলে তারা জলের তলায় আছে, কি করে তারা মানে বেঁচে আছে? জলের তো সবুজ উদ্ভিদের, সমুদ্রের তলার ভিডিও দেখলে বুঝতে পারবো কত রকমের ভ্যারাইটিস অফ গাছ। দেখেছো সমুদ্রের তলায় বিভিন্ন রকমের গাছ গাছালি? হ্যাঁ স্যার, মোবাইলে দেখায় তো। সব দেখা যায়, মোবাইলে দেখা যায়। তাহলে তাহলে কি করে সম্ভব? তারা কি করে কার্বন ডাই অক্সাইড পায়, তারা কি করে অক্সিজেন পায়? কারণ অলরেডি আছে যে জলের মধ্যে, জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় দ্রাব্য হয়ে আছে গ্যাস। তরলের মধ্যে কার্বন ডাই অক্সাইডও দ্রবীভূত থাকে, অক্সিজেনও দ্রবীভূত থাকে। এই যে নর্মাল, ওই যে একটা উদাহরণ দিলাম, কোকোকোলা, থামস আপ, লিমকা, স্প্রাইট, এগুলো হচ্ছে সোডা ওয়াটার। এইগুলোর মধ্যে কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করে রাখা হয়। ওই জন্য ছিপিটা খুললে দেখবা ওই কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যায়, তখন একটা আওয়াজ আসে ওই ছিপিগুলো খুললে। এই দেখো এইখানে, এখানেও দিয়ে দিয়েছে সোডা ওয়াটার বা শীতল পানীয়, কোল্ড ড্রিঙ্কস আর কি। ছিপি খুললে বোতলের মুখে ফেনার সৃষ্টি হয় কেন? বলতে পারবো, সোডা, বলবো হ্যাঁ বল। স্যার। ওটা যখন খোলা হয় তখন স্যার যেটা চাপ দেওয়া হয় তার ফলে ওটা যখন খোলা হয় তখন একই চাপের সঙ্গে যে চাপটা, উচ্চচাপ থাকে সেটাও হ্রাস পায় এবং কার্বন একটা হ্রাস পায় বলে ওটা ফেনার মধ্যে বেরিয়ে যায়। হ্যাঁ, মোট কথা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যখন কার্বন ডাই অক্সাইডকে দ্রবীভূত করা হয় তখন চাপ দিয়ে রাখা হয়।
চাপ দিয়ে তাকে রাখা হয়। এবার যখনই তুই ছিপিটা খুলে দিবি তখন চাপটা কমে যাবে না বেড়ে যাবে? স্যার বেরিয়ে যাবে। ছিপিটা যখন কমে খুলে যাবে। দেবো তখন তো চাপটা হ্যাঁ কমে স্যার। যাবে, অথচ তরলের মধ্যে কি করা আছে? চাপ দিয়ে ভরে রাখা আছে। হ্যাঁ স্যার। তাহলে যার ভিতরে চাপ দিয়ে ভরে রাখা আছে সেটা তখন কি হবে? সে বেরিয়ে আসতে চাইবে। স্যার, হ্যাঁ, ছেড়ে দেবে, হ্যাঁ। একটা ফুটবলে হাওয়া ভরা আছে, দিয়ে ফুটবলের মধ্যে একটা কাঁটা ঢুকে গেল, তাহলে হাওয়া ভরা আছে মানে সেটা চাপ দিয়ে হাওয়াটা ভরা আছে, তাহলে কাঁটা ঢুকে ফুটো হয়ে গেল, তখন কি হবে? স্যার স্যার ওই ভেতরে যে উচ্চ চাপে হাওয়াটা ভরা আছে সেটা স্যার বেরিয়ে যাবে রাস্তা। বেরিয়ে এসে কি হয়ে যাবে? একদম আস্তে আস্তে তার চাপ কমে যাবে। সেম জিনিস এখানেও হয়, চাপ দিয়ে তার মধ্যে দ্রবীভূত করে রাখা আছে, তাহলে সে কার্বন ডাই অক্সাইডটা তার মধ্যে প্রেসারে দ্রবীভূত করা ছিল, এবার যে চাপ সরে গেল ওটাও আস্তে আস্তে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার জন্য তখন ওই মুখে একটা ফেনার সৃষ্টি হবে। এটা হচ্ছে কারণ, খুব সহজ, বুঝে গেল? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো, একটু আগে আমরা উষ্ণতার সঙ্গে দ্রাব্যতার ব্যাপারটা পড়ছিলাম, যে পেটে যত খিদে থাকে তত খাবার বেশি খায়, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে সাধারণত দ্রাব্যতা বাড়ে, কিন্তু তরলের ক্ষেত্রে পুরো উল্টো। এইভাবে ভাববা, তরল মানে তার তরল পেটে প্রবলেম হয়েছে, পেটে প্রবলেম মানে টয়লেট গেলেই জাস্ট তরলের মতো বের হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার যদি খিদে লাগে সে কি খেতে পারবে? পারবে না। তাহলে তরলের ক্ষেত্রে সম্পর্কটা পুরো উল্টো। তাহলে তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে গ্যাসীয় পদার্থের, ধরো পেটে যদি গ্যাস হয়, এইভাবে ভাবো, তাহলে সে কিন্তু খেতে পারবে না বেশি। তাই তরলের ক্ষেত্রে গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে দ্রাব্যতাটা হ্রাস পাবে। কিরকম? ওই যে বললাম, তরলের মধ্যে ধরো অক্সিজেন আছে, তুমি তাকে গরম জলে গরম করে ফুটিয়ে দাও, অক্সিজেনটা কি করবে? বেরিয়ে চলে যাবে। ভালো করে ভাবো, নর্মাল জলে, নদীর জল, এক বালতি জল নিয়ে এলা, সেই জলের মধ্যে অক্সিজেন থাকবে কি থাকবে না? সে থাকবে। থাকবে। এবার সেই নদীর এক বালতি জলকে তুমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে উনুনের মধ্যে ফোটাতে শুরু করলাম, তাহলে ওর মধ্যে যে দ্রবীভূত অক্সিজেন আছে সে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? ওখানে কি আরো বেশি বেশি অক্সিজেন ঢুকবে, না ওর মধ্যে থাকা অক্সিজেনটা বাইরে বেরিয়ে যাবে? উত্তর দাও। একবার বলবেন ওইটা স্যার ওর প্রশ্নটা? বললাম যে ওই এক বালতি জলকে যদি উনুনে চাপিয়ে ফোটানো হয় তাহলে ওই জলের মধ্যে কি আরো বেশি বেশি অক্সিজেন বাতাস থেকে ঢুকে যাবে, দ্রবীভূত হবে? বুদবুদ না স্যার। চলে যাবে। অক্সিজেনটা কি হবে? স্যার বাষ্প আকারে উড়ে যাবে বা বেরিয়ে চলে যাবে অক্সিজেনটা। তাহলে কি দাঁড়ালো? তরলে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের দ্রাব্যতা মানে গ্যাস থাকবে না বেরিয়ে যাবে? স্যার বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। তার মানে দ্রাব্যতা কমবে না বাড়বে? স্যার দ্রাব্যতা স্যার কমবে। কমবে, কারণ সে তো বেরিয়ে যাচ্ছে, হুম। বাতাসটা তো বেরিয়ে গেল, সে তো ডুবে থাকলো না, দ্রাব্যতা আর থাকলো না। সেই কারণেই তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যায়। এই যেমন যেমন ধরো জলকে ফোটানো হলে অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস পায় এবং অতিরিক্ত অক্সিজেন বুদবুদ আকারে জল থেকে বেরিয়ে আসে। হলো? তাহলে তরলে উষ্ণতার প্রভাবটা আমরা দেখলাম, এটাও কিন্তু একটা পয়েন্ট হতে পারে, পরীক্ষা দিয়ে দিল যে তরলে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা বাড়বে না কমবে। তরলের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে দ্রাব্যতা কমবে, তরলের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালাম দ্রাব্যতা কমে গেল। এবার তরলের উপর চাপের প্রভাব, ওই সোডা ওয়াটার লিমকা এগুলোর কথা ভাবো, চাপ বাড়িয়েছি
তাহলে তরলের মধ্যে কি বেশি বেশি ঢুকবে না কমবে? চাপ দিলে বেড়ে বেড়ে যাবে তো চাপ দিলে। বেড়ে যাবে। বেরিয়ে যাবে। যদি চাপ দিই তাহলে তরলের মধ্যে যে কোনো গ্যাস তার দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাহলে তরলের ক্ষেত্রে দেখো, এটা মনে রাখার জন্য ওই যে বললাম, ওই কোকোকোলা, থামস আপ, লিমকা এগুলো মনে রাখবা। চাপ বাড়ালাম, গ্যাসের দ্রাব্যতা বাড়ালাম। তাহলে চাপ দিয়ে ওর মধ্যে গ্যাসটাকে ঢুকানো হয়। আর চাপ যদি কমে যায় তাহলে দ্রাব্যতাও কমে যাবে। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ইম্পর্টেন্ট সম্পর্ক কঠিনের ক্ষেত্রে যা তার থেকে জাস্ট উল্টো। কঠিনের 3-4 রকমেরই উদাহরণ আছে। টেম্পারেচার বাড়লে বাড়বে, টেম্পারেচার বাড়লে কমবে, টেম্পারেচারের সঙ্গে কমা বাড়াটা ঠিকঠাক নাই, আবার টেম্পারেচার বাড়লেও কিচ্ছু যায় আসে না। NaCl এর ক্ষেত্রে এইগুলো কি করে মনে থাকবে? পড়তে হবে। পড়ানো হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে নিজে যদি পড়া হয় তবেই মনে থাকবে, তাছাড়া সম্ভব নয়। এবার যে যতটা পড়বে তার ততটা মনে থাকবে, তার কাছে ততটা সহজ লাগবে। যে পড়বে না তার সহজ লাগবে না, সোজা কথা। তাহলে এটা হলো তরলের সঙ্গে দ্রাব্যতার প্রভাব। 1805 খ্রিস্টাব্দে ব্রিটিশ হেনরি চাপ বৃদ্ধিতে তরলের গ্যাসের দ্রাব্যতা কিরূপ পরিবর্তিত হয় সে সম্পর্কে একটি সূত্র উপস্থাপিত করেন। নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত কোন গ্যাসের ভর ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতিক। এই যে এই ব্যাপারটা হেনরি ল বলা হয়। হেনরি, যে চাপ বাড়ালে তরলের দ্রাব্যতা বাড়ে, মানে চাপ সমানুপাতিক দ্রাব্যতা। কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। চাপের সঙ্গে দ্রাব্যতা হলো সমানুপাতিক। এটা কে বলেছে? হেনরি বলেছে। কার ক্ষেত্রে? তরলের ক্ষেত্রে। কত খ্রিস্টাব্দে? 1805 খ্রিস্টাব্দে। হেনরি কে ছিল? ইংল্যান্ডের একজন রসায়নবিদ বা কেমিস্ট্রির লোক। এই হচ্ছে ব্যাপার স্যাপার।